সাসপেন্স জাংশন। কিছু বছর আগের ঘটনা। এই ধরনের ঘটনা গল্প আকারে মা জেঠিমাদের কাছে ছোট থেকে শুনে এসেছি, কিন্তু কোনোদিনও যে আমার সাথেও এমন ঘটতে পারে তা ভাবিনি। তখন সবে আমি আমার অভিনয় জীবন শুরু করেছি। একটা মেগা সিরিয়ালের বড় চরিত্র। সেই সিরিয়ালের একটা বড় পোর্শন শ্যুট করার জন্য আমাদের পুরো ইউনিটকে শহরের বাইরে হেমপুর যেতে হয়েছিল 4-5 দিনের জন্য। যদিও পুরো ইউনিট বলতে সবাই নয়, ওই মোটামুটি জনাবিশেক লোক। সবাই পৌঁছে গেলেও আমার পৌঁছতে একটু রাত হলো বললাম তার কারণ গ্রাম বলে। কলকাতা শহর হলে এটাই আমরা সন্ধে বলতাম। হোটেলে পৌঁছানোর পর একজন বলল, কিরে, এত দেরি করলি কেন? আমরা কখন থেকে বসে আছি আড্ডা দেওয়ার জন্য। আমি বললাম, আর বলো না, রাস্তায় যা জ্যাম, তার উপর গুগল ম্যাপটাও ঝুলিয়ে দিল বেশ কিছুক্ষণের জন্য। সে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার ঘরে আয়, আড্ডা বেশ জমে উঠেছে। হ্যাঁ আসছি 10 মিনিটের মধ্যে। নিজের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে আমিও গিয়ে উক্ত আড্ডায় যোগ দিলাম। সেই আড্ডা চলল একেবারে রাত 11টা, 11:30 পর্যন্ত। গল্প করে রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে আসি। হোটেলের ঘরে আমার সাথে রুম শেয়ার করছে আমার ভাইয়ের চরিত্রে যে অভিনয় করছে সে। ওর নাম অভিষেক, বেশ ভালো অভিনয় করে। এছাড়াও ওর আরেকটা পরিচয় আছে, ও আমার বন্ধুর ভাই। আমার থেকে বয়সে ছোট, কিন্তু অল্প সময়ে বেশ পরিচিত মুখ। আমার সাথে আড্ডা দিতে ওর নাকি খুব ভালো লাগে, তাই কে কোন ঘরে থাকবে যখন ঠিক হচ্ছিল তখন ওই আমার কথা বলে। আমার কোনো সমস্যা আছে কিনা আগেই ও আমাকে সেটা ফোন করে জেনে নিয়েছে। রাতে দুজনে একটা করে সিগারেট ধরিয়ে বিছানায় বসে কথা বলছি। অভিষেক বলল, জানো তন্ময়দা, গ্রামটা বিকেল হতেই কেমন নিস্তব্ধ হয়ে গেল। তুমি তো অনেকটা দেরি করে এলে, কিন্তু আমরা যখন এসেছি তখন ধরো সন্ধে হবে তখনই রাস্তাঘাট বেশ নিস্তব্ধ হয়ে গেছে। আমি বললাম, হবে না কেন, গ্রাম বলে কথা। গ্রামের মানুষজন খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, আবার সূর্য ওঠার আগে ওঠে। আমাদের মতন পেঁচা খুব কম আছে। একটু হেসে অভিষেক বলল, কথাটা মন্দ বলনি। অনেকটা জার্নি করে আসতে হয়েছে, তাই এই সব আলোচনা করতে করতেই কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। আমাদের হোটেলটা গ্রামের শেষ প্রান্তে, পাশেই নদী, তাই এই হোটেলের বেশ ডিমান্ড আছে। জানলা এবং ব্যালকনি দু জায়গা থেকেই নদী দেখা যায়। আরও আশেপাশে ছোটোখাটো হোটেল আছে এবং হচ্ছেও, কিন্তু আমাদের হোটেলটার পরেই নির্জন গ্রামের রাস্তা শুরু হচ্ছে। জায়গাটা শীতকালে পিকনিক করার জন্য একদম আইডিয়াল, বা দুদিনের ছোট্ট আউটিং। ইদানিং তো আমরা একটু অফবিট ডেস্টিনেশন খুঁজি বেড়ানোর জন্য, তাই না? তাই হয়তো এই সব হোটেলগুলো গজাচ্ছে আস্তে আস্তে। কিছুদিন পর দেখা যাবে এই গ্রাম আর এখনের মতো থাকবে না। অনেক রাতে হঠাৎ একটু কাশি হয়ে আমার ঘুমটা ছুটে গেল। গলা শুকিয়ে গেছে। পাশে টেবিলের ওপর রাখা জলের বোতল থেকে বেশ খানিকটা জল ঢক ঢক করে খেয়ে নিলাম। ঘড়িতে দেখলাম প্রায় 2টো বাজে। মনে মনে ভাবলাম, ঘুমটা যখন ভেঙেই গেছে তখন রাতের নীরবতা আর নদীর অবিরাম বয়ে চলা ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করি। দরজা খুলে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরালাম। নদীর জলের আওয়াজ যদিও পাওয়া যাচ্ছে না, তবুও দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে। ব্যস্ত শহরে নিজের ব্যস্ততায় এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময়ই থাকে না। একবার ঘরের দিকে তাকালাম, দেখলাম আমার সঙ্গীটি পাশ ফিরে শুলো।
আমি দেওয়ালে হেলান দিয়ে সিগারেট টানছি আর তারায় ভরা রাতের খোলা আকাশের দিকে দেখছি। হঠাৎ চোখ নামিয়ে রাস্তার দিকে তাকাতেই দেখলাম দূরে একজন কেউ নদীর পাড়ে রাস্তার ধারে বসে। এক নজরে দেখে তাই মনে হলো, কোনো মহিলা না পুরুষ, মুখ দেখাই যাচ্ছে না। এত রাতে এই অজপাড়া গায়ে ওরকমভাবে ওখানে বসে আছে কেন? আলো আঁধারিতে যতটা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে কিছু টেনে ছিঁড়ে খাচ্ছে। একবার ভাবলাম অভিষেককে ডেকে দেখাই। দরজাটা আলগা ভেজিয়ে দিয়েছিলাম আগেই, তাই দরজা খুলে ওকে ডাকতে যাব। আবার কি মনে হলো, হঠাৎ ঘুরে সেই দিকে তাকিয়ে দেখি সেই ছায়ামূর্তিটা ওখানে আর নেই। কি হলো ব্যাপারটা? গেল কোথায়? নাকি আমি কিছু ভুল দেখলাম? হ্যাঁ, তাই হবে। এত রাতে কে এই নির্জন নদীর পাড়ে বসে থাকবে? না, আর জেগে থেকে কাজ নেই। আমি বরঞ্চ গিয়ে শুই, কাল সকাল সকাল কল টাইম। বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে পরদিন সকালে। আগের রাতের দেখা দৃশ্য পুরোপুরি ভুলে গেলাম। হাতে সময় অল্প আর কাজ অনেকটা, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। বেশ সকাল সকাল কাজ শুরুও হয়ে গেল। আমরা যেখানে কাজ করছি তার আশেপাশে শুটিং দেখার জন্য বেশ ভিড় জমে গেছে ইতিমধ্যেই। বেশ কিছুক্ষণ কাজ করার পর একটু ব্রেক পেয়েছি। এক গ্লাস চা আর একটা সিগারেট ধরিয়ে ভিড় থেকে সরে গিয়ে বসেছি। হঠাৎ দেখি আমার থেকে হাত দশেক দূরে একটা মেয়ে, কি যে অপরূপ সুন্দরী তা ভাষায় প্রকাশ করা যাবে না। এক মাথা ঘন চুল নিতম্ব ছাড়িয়েছে, চোখ দুটো টানা টানা, কালো কাজলে মোড়া, শাড়ি পরেছে আট পৌড়ে ভাবে, পায়ে নুপুরের রিনিঝিনি শব্দ। আমি যেন চোখ ফেরাতেই পারছিলাম না ওর দিক থেকে। মেয়েটিও আমার দিকেই দেখছে। কিছু পরেই একটু হেসে ও ছুটতে পালিয়ে গেল। ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। হঠাৎ বিল্টুর ডাকে আমার হুঁশ ফিরল। বিল্টু আমাদের প্রোডাকশন বয়। আমি গিয়ে আবার কাজে মন দিলাম, কিন্তু থেকে থেকেই খালি মেয়েটার মুখ মনে পড়তে লাগলো। ওর অমন সুন্দর মুখ, অমন সুন্দর হাসি, ওর ওইভাবে ছুটে পালানো, সব কিছু। সারা দিন বেশ ভালোভাবেই কাজ হয়ে গেল, কিন্তু মেয়েটার মুখটা কিছুতেই যেন ভুলতে পারছি না। শুটিং সেরে সবাই গাড়িতে উঠে হোটেলের পথ ধরল। আমি বললাম আমি হেঁটেই ফিরব, কারণ আমাদের লোকেশন থেকে হোটেল খুব দূরে নয়। হেঁটে গেলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু তা হোক। গ্রামের এই মেঠো পথ আর নদীর রূপ আমি কিছুতেই মিস করতে চাই না। অন্তত যে কটা দিন এখানে আছি, সেই তো ফিরে গেলে আবার চারিদিকের কোলাহল আর ব্যস্ততা। আমি হাঁটতে শুরু করলাম। এখনো পশ্চিমে সূর্য ডুবতে শুরু করেনি। হাঁটতে হাঁটতে একটা বেশ ফাঁকা জায়গা পড়ল। গাড়ি করে যে রাস্তা দিয়ে হোটেল থেকে লোকেশনে গেছিলাম, এইটা তো সেই রাস্তা নয়। তবে কি রাস্তা ভুল করলাম? যাকে একটা না একটা জায়গায় তো পৌঁছবো, আর খুব অসুবিধা হলে হোটেলের নাম বললে যে কেউ দেখিয়ে দেবে। এই ভেবে আবার হাঁটা শুরু করলাম। সেই ফাঁকা জায়গার পাশেই দেখলাম একটা বেশ পুরনো একতলা বাড়ি। দেওয়ালের জায়গায় জায়গায় অশ্বত্থ আর বটের যুগলবন্দি। বাড়ির উঠোনে শুকনো পাতা, গাছের ডাল আর অজস্র পাখির পালক। একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। এই বাড়িটার আশেপাশে একসময় বাড়ি ছিল, তার চিহ্ন আছে, কিন্তু এখন কোনো বাড়ি নেই। সামনে দাঁড়ালে মনে হয় বাড়িটাকে কেউ গ্রাম থেকে ঠেলে বাইরে বার করে দিয়েছে। দিনের আলো এখনো ভালোই আছে, কিন্তু তা হলেও বাড়িটা দেখেই কেমন গা ছমছম করে উঠল। হঠাৎ একটা সাইকেলের বেল শুনে আমি চমকে উঠলাম।
একটা লোক সাইকেল নিয়ে জোরে চালিয়ে আমার সামনে দিয়ে যেতে যেতে আস্তে করে বলে গেল, এখানে দাঁড়াবেন না বাবু, চলে যান চলে যান। আমি কারণ জিজ্ঞাসা করার আগেই সে চলে গেল। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমার মনে হলো, না, আমি সত্যিই রাস্তা হারিয়েছি। আশেপাশে কোনো বাড়ি দেখলাম না। ওই বাড়িটার পর একটা মানুষ খুঁজে পাওয়া দায় হয়ে পড়ল। কাকে জিজ্ঞাসা করব? ধীরে ধীরে সূর্যের শেষ কিরণটাও মিলিয়ে গিয়ে সন্ধে নেমে এলো। অভিষেকের গতকাল রাতের কথাটা মনে পড়ে গেল। জানো তন্ময়দা, গ্রামটা বিকেল হতেই কেমন নিস্তব্ধ হয়ে গেল। সত্যিই গ্রামটা অদ্ভুত। সন্ধে নামার সাথে সাথে এরকম হয় নাকি? এবার আমি কি করব? আমার পিছন দিক থেকে হঠাৎ একটা নুপুরের আওয়াজ কানে এলো। ঘুরে তাকাতেই দেখি সকালের সেই মেয়েটা আমায় হাতছানি দিয়ে ডেকে ওর সঙ্গে যেতে বলল। আমিও অভিভূতের মতো হাঁটতে শুরু করলাম ওর পেছন পেছন। আমি বললাম, তোমার নাম কি? মেয়েটা দাঁড়িয়ে অল্প ঘাড় ঘুরিয়ে একটু হেসে আবার চলতে শুরু করলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি কি এই গ্রামেই থাকো? মেয়েটি কোনো উত্তর দিল না। বেশ কিছুটা এসে শুধু হাত তুলে আঙ্গুল দিয়ে আমাদের হোটেলটা দেখিয়ে দিল। আমি বললাম, অনেক ধন্যবাদ তোমায়, কিন্তু তোমার নামটা বললে না তো? মেয়েটা তখনই দৌড়ে পালিয়ে গেল। আমি হোটেলে এসে অভিষেককে ঘটনাটা বললাম। ও বলল, কালকে যদি আসে দেখিও তো মেয়েটাকে। তবে অচেনা অচেনা জায়গায় না ওইভাবে যেও না। আমি বললাম, একদিকে ভালোই হলো, গ্রামের রাস্তাটা প্রায় চিনে নিলাম। পরদিন শুটিং স্পটে ভিড়ের মধ্যে আবার সেই মেয়েটা দেখলাম আমার দিকেই তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। আমি অভিষেককে ডেকে দেখাতে যাব, তার মধ্যেই সে কোথায় হারিয়ে গেল ভিড়ে। মেয়েটিকে আমার বেশ ভালো লেগে গেছে। বারবার তার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। অভিষেক আমায় ঠাট্টা করে বলল, তাহলে একটা বিয়ের সেট লাগাতে বলি প্রোডাকশনকে, বলে খরচা না হয় আমরা সবাই মিলেই করলাম। আমি ওকে বললাম, চ্যাংরামো হচ্ছে, নাম জানি না ধাম জানি না তাই বিয়ে। ও বলল, আচ্ছা, তার মানে ব্যাপারটা মনে মনে অনেক দূর গড়িয়েছে, শুধু নাম আর ধাম জানার অপেক্ষা। মেলা বকিস না, যা নিজের কাজে। সেদিন আমাদের কাজ শেষ হতে হতে প্রায় বিকেল গড়িয়ে গেল। তবে দিনের পড়ন্ত আলো খানিকটা রয়েছে। রোজকার মতন আমি হেঁটেই ফিরব ঠিক করি। আমি ঠিক ভীতু নই, আবার খুব সাহসীও নিজেকে বলতে পারি না। দুদিন আগে যে রাস্তা দিয়ে হোটেলে ফিরছিলাম, আজও সেই রাস্তা ধরলাম। মাঠটার কাছে আসতেই সেদিন সেই সাইকেলে করে যে লোকটা যাচ্ছিল তার কথা মনে পড়ে গেল। এখানে দাঁড়াতে বারণ করেছিল, কিন্তু কেন? বাড়িটার সামনে আসতেই সেই কারণটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। বাড়িটার কিছু আগে একটা ঝোপঝাড় আছে। সেই ঝোপের আড়াল থেকে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড থমকে গেল। আধো আলো আধো অন্ধকারে দেখলাম একজন মহিলা বাড়িটার কার্নিশের ওপর বসে টেনে ছিঁড়ে কি খাচ্ছে, আর নিচে অজস্র পাখির পালক আর মাংসের টুকরো ছড়ানো। কার্নিশটার রক্তে ভেসে যাচ্ছে। হঠাৎ মনে পড়ে গেল সেদিন রাতে আমি যা দেখেছিলাম আর আজ যা দেখছি দুটোই এক। সেইভাবেই বসার ধরন, সেইভাবেই খাওয়ার ধরন। সেদিন কিভাবে যে নিজের স্নায়ুকে সামলেছিলাম তা শুধু আমি জানি আর আমার দেব জানে। এক পা দু পা করে পিছিয়ে যেতে শুরু করলাম। হঠাৎ সে তার খামা থামিয়ে দিল। মনে হয় অন্য কারোর অস্তিত্ব যেন সে টের পেয়েছে। ভাবটা এই রকম, এর মধ্যে আমিও অনেকটা পিছিয়ে এসেছি। আর এখানে এক মুহূর্তও নয়,
সেখান থেকে উল্টো দিকে রুদ্ধশ্বাসে দৌড়ালাম। একেবারে হোটেলে এসে দম নিলাম। আমি কি দেখলাম? এই ধরনের ঘটনা তো ভূতের বইয়ে পড়েছি ছোটবেলায়, মায়ের কাছে গল্প শুনেছি। কোনোদিন যে সত্যি দেখব এ কখনো ভাবিনি। সবাই আমাকে জিজ্ঞাসা করলো আমার কি হয়েছে। আমি তাদের কোনো কথাই বলতে পারলাম না। আমার গলা থেকে যেন আওয়াজই বেরোচ্ছে না। অতি কষ্টে ধীরে ধীরে বললাম, আমার শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট নেব। সেদিন রাতে আমি সেই যে বিছানায় শুয়েছি, একেবারে পরের দিন সকালে উঠেছি। এমনকি রাতে কিছু খাওয়ারও ইচ্ছে হয়নি। সেদিন আমার কাজের চাপ কম ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। ফ্রেশ হয়ে নদীর ধারে গিয়ে বসে একটা সিগারেট ধরিয়েছি। সুন্দর ফুরফুরে হাওয়াতে শরীর অনেকটা সতেজ হয়ে উঠল। নূপুরের শব্দ কানে এলো। এই আওয়াজটা আমার চেনা হয়ে গেছে এই দুদিনে। আমি যেখানে বসে আছি তার পাশে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ আছে। সেই গাছের পাশেই এসে দাঁড়িয়েছে মেয়েটি। বললাম, তোমার নামটা কিন্তু বললে না আমায়। এবারেও কোনো উত্তর পেলাম না। আমি বললাম, আমার তোমাকে খুব ভালো লেগেছে। ঝনঝন করে নূপুরের আওয়াজ হলো। লজ্জায় যেন কুঁকড়ে গেল মেয়েটা। এবার ওর দিকে তাকালাম। দেখলাম শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকেছে সে নিজের। আমি আবার বললাম, আমার সাথে যাবে কলকাতায়, আমার বাড়িতে? ও দৌড়ে চলে যাচ্ছিল। আমি বললাম, পরশু আমি চলে যাচ্ছি, তার আগে আমায় জানিও। এর মধ্যে অভিষেক এসে আমার পাশে দাঁড়ালো। একবার মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে তারপর আমায় বলল, কাকে কি জানাতে বললে গো তন্ময়দা? বললাম, আরে ওই মেয়েটাকে। কোন মেয়েটা? ও আচ্ছা, তোমার সেই নাম না জানা মেয়েটা? বললাম, কিছুতেই নাম বলতে চায় না মেয়েটা। বাই দ্য ওয়ে, আমি তো কাউকে যেতে দেখলাম না ওইদিকে। আমি বললাম, কেন? ওই যে সামনের গলিতে ঢুকে গেল, দেখলি না? অভিষেক বলল, হবে হয়তো, খেয়াল করিনি। চলো এবার ফেরা যাক, আজ তোমার সাথে আমিও হেঁটে ফিরব। সূর্য ডুবতে এখনো অনেক দেরি। ফেরার পথে সেই ভয়ঙ্কর বাড়িটা অভিষেককে দেখালাম। বাড়িটা আজকে দেখে অতটা ভয় লাগলো না ঠিকই, কিন্তু সেদিনের দেখা দৃশ্য মনে পড়ে যেতেই কেমন আঁতকে উঠলাম। একবার ভাবলাম অভিষেককে বলি সেই ঘটনাটা, কিন্তু ও যদি বিশ্বাস না করে, বেকার বেকার হাসির খোরাক হয়ে যাবে ব্যাপারটা। আর তাছাড়া অন্যান্য দিনের মতো বাড়িটাকে আজকের কিন্তু সেরকম লাগলো না। যেরকম নোংরা হয়ে থাকে, আজ কিন্তু সেসব কিছুই দেখলাম না। অভিষেক বলল, তুমি পারো তন্ময়দা, এই বাড়িটা দেখে তোমার ভয়ঙ্কর মনে হলো? এখন ওকে আমি এই কথাটা বিশ্বাস করাতে পারবো না। পরদিন সকাল থেকে একবারও সেই মেয়েটাকে দেখতে পেলাম না। কাজ করছি ঠিকই, কিন্তু বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছি তাকে কোথাও দেখা যায় কিনা। না, সারা দিনে এমনকি বিকেলে যে রাস্তা দিয়ে ফিরি সেখানেও তাকে দেখতে পেলাম না। অথচ কালই আমাদের ফেরার দিন। একটা সিদ্ধান্তে না আসলেই নয়, একরকম জেদ চেপে গেল। সবাই এক এক করে চলে গেলেও প্রোডাকশনকে বলে আমি আর অভিষেক নিজের খরচে হোটেলের একটা ঘর নিয়ে থেকে গেলাম। এখান থেকে ফিরে এক সপ্তাহ পর আবার কাজ শুরু হবে, তাই কোনো চাপ নেই। সেদিন রাতে অভিষেককে সমস্ত ঘটনা বললাম। ও সব শুনে আমায় বলল, কি বলছো কি তন্ময়দা, এত কিছু ঘটেছে? আমায় আগে বলনি তো। অন্য কেউ হলে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু তুমি বলছো যখন, তখন চলো কাল সকালেই বেরোবো। তুমি মেয়েটাকে খুঁজতে যাবে আর আমি বাড়িটার হিস্ট্রি জানবো। পরদিন সকালে দুজনে ভারী ব্রেকফাস্ট করে সকাল 8টা নাগাদ হোটেল থেকে বেরোলাম। একটা অদ্ভুত ব্যাপার, যাকেই জিজ্ঞাসা করি মেয়েটার ব্যাপারে, সেই বলে যে এরকম কোনো মেয়েকে তারা দেখেনি। মেয়েটার চেহারার ডেসক্রিপশন দিয়ে জিজ্ঞাসা করলেও বলতে পারে না কেউ।
আজব ব্যাপার, অমন সুন্দর দেখতে একটা মেয়ে, যাকে মনে হয় ভগবানই অনেক সময় নিয়ে তৈরি করেছে, তাকে এই গ্রামের কেউ চেনে না। আর বাড়ির ব্যাপারে অভিষেক যাকেই জিজ্ঞাসা করে সেই এড়িয়ে চলে যায়, কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না। বাড়ির ব্যাপারটা না হয় সবাই জানে, তাই ভয়ে কেউ কোনো কথা বলছে না। কিন্তু মেয়েটা, আস্তে আস্তে আমার মনে রহস্য দানা বাঁধছে। ও, এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম। আমি যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছি মেয়েটার ব্যাপারে, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই আমায় দেখে অবাক হয়ে তাকাচ্ছে আমার দিকে। ব্যাপারটা কি? আমাকে ওরকম করে দেখার কারণ কি? অভিষেক বলল, চলো তন্ময়দা, ফিরে যাই, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমি বললাম, দাঁড়া, আরেকটু দেখি। একজনও বলতে পারবে না এটা হয় না। আরও কিছুক্ষণ এদিক ওদিক জিজ্ঞাসা করার পর ক্লান্ত হয়ে একটা চায়ের দোকান দেখতে পেয়ে সেখানে বসে পড়লাম। ঢক ঢক করে খানিকটা জল খেয়ে 2 গ্লাস চায়ের কথা বলে দুজনেই একটা করে সিগারেট ধরালাম। এই চায়ের দোকানের লোকটাও আমায় দেখে প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল অন্যদের মতো। তারপর নিজে থেকেই আমায় জিজ্ঞাসা করলো, আপনি আপনি কে? কোথায় থাকেন? আমি বললাম, আমার নাম তন্ময়, আমি কলকাতায় থাকি। সে বলল, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে সে পাশের বাড়িতে ঢুকে গেল। আমি আর অভিষেক দুজনে দুজনের দিকে তাকালাম। ব্যাপারটা কি হয়তো এবার আমাদের কাছে পরিষ্কার হবে। কিছু পরেই সেই লোকটা আরেকজন বয়স্ক লোককে ডেকে নিয়ে এসে আমাদের দেখালো। সে এসে আমাকে দেখে শুধু বলল, অবিকল। তারপর আমার থেকে সবটা শোনার পর এবং সেই মেয়েটার কথা শোনার পর সমস্ত ঘটনা খুলে বলল। পুরো ঘটনা তার মুখ থেকে শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আজ থেকে বছর 25 আগে এই হেমপুর গ্রামে একটি ছেলে থাকত। তার নাম হীরেন। গ্রামেরই একটি মেয়ে শিমুলের সাথে ছিল তার বন্ধুত্ব এবং প্রেম। শিমুলের বাবা মা মারা যাওয়ার পর ওর 2 দাদা বৌদির সঙ্গে থাকত। শিমুল ছিল ওর বাবার খুব আদরের, তাই ওর বাবা যখন গ্রামের পশ্চিম দিকে বাড়িটা বানায় তখন শিমুল বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখত। ওরকম বাড়ি সেই সময় এই গ্রামে ছিল না। শিমুলের মা আগেই মারা গেছে। এরপর যতদিন বাবা বেঁচে ছিল ততদিন ছেলেরাও করে কমে খাচ্ছিল, কিন্তু শিমুলের বাবা মারা যাওয়ার পর থেকেই বাড়িটা হয়ে গেল ছন্ন ছাড়া। বাড়িটার ওপর প্রথম থেকেই লোভ ছিল গ্রামের এক জোরদারের। সে মনে হয় অপেক্ষা করছিল কবে শিমুলের বাবা মরবে আর ও ওই বাড়ি নেবে। শিমুলের ওপরও খারাপ নজর ছিল লোকটার। ধীরে ধীরে ওর দাদাদের হাত করে ওদের এমন অবস্থায় নিয়ে আসে যে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিতে হয় শিমুলের দাদাদের। কিন্তু শিমুল তার বাবার ওই সাধের বাড়ি ছাড়তে চায় না, তাই সে সই দিতে অস্বীকার করে। এই নিয়ে প্রায়ই ওদের বাড়িতে ঝগড়া বিবাদের অন্ত ছিল না। এরপর পুজোর সময় একদিন রাতে ওদের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা গেল। আগুন নেভানোর পর শিমুলের আগুনে পোড়া দেহ উদ্ধার হলো। ওর দাদারা ছিল তাদের শ্বশুর বাড়িতে। খবর পেয়ে তারা যখন আসলো তখন আর কিছু করার ছিল না জমি সমেত বাড়িটা ওই জোরদারকে দিয়ে দেওয়া ছাড়া। আমি জিজ্ঞাসা করলাম, হীরেনও কি এই চক্রান্তের মধ্যে ছিল? লোকটি বলল, না বাবা, জোরদারের প্রতিবাদ করাতেই তো শিমুলের মারা যাওয়ার 2 দিন আগে নদীতে তার লাশ ভেসে ওঠে। আমি বললাম, আর জোরদার? কিছুদিনের মধ্যে ওই জোরদার এবং তার কয়েকজন সাগরেতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হতে থাকে, কখনো নদীর ধারে, কখনো ওই বাড়ির উঠোনে। এরপর ওই অভিশপ্ত বাড়ির কাছে আর কেউ ঘেঁষতে চায় না। জোরদার আর ওই বাড়ি নিতে পারেনি, তার আগেই মারা গেছে। এরপর শিমুলের দাদারা পরেও ওই বাড়ি বিক্রি করার চেষ্টা করেছিল,
কিন্তু কেউ ওই বাড়ির চৌহদ্দির মধ্যে গেলেই তার প্রাণ বিপন্ন হয়ে যায়। চায়ের দোকানের লোকটা আমাদের এই কথার মাঝে বাড়ির ভেতর থেকে বহু পুরনো দুটি ছবি নিয়ে আসলো। তার মধ্যে একটিতে আমি যাকে খুঁজছি সেই মেয়েটির ছবি, আর আরেকটিতে অবিকল দেখতে আমার মতন একটি ছেলে, শিমুল আর হীরেন। এবার অবাক হবার পালা আমার আর অভিষেকের। অভিষেক ওই লোক দুজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনারা এত কথা জানলেন কিভাবে, আর ওদের ছবি বা পেলেন কোথায়? আমি হিরেনের বাবা আর ও কাকা। সবটা শুনে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম, তা শিমুল যখন ওই বাড়ির মধ্যেই ছিল যখন আগুন লাগলো, তাহলে ওর চিৎকার শুনতে পেল না গ্রামের কেউ? লোকটি বলল, কি করে শুনবে বাবা, ও যে কথা বলতে পারতো না।